দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন যিনি অনেক তরুণকে ভাবিয়েছে চাকরি নয় উদ্যোগ। কিন্তু এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কি সকলের জন্য, নাকি এই স্বপ্ন অনেককেই নিয়ে যাচ্ছে ভুল পথে? আজ আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে আজ উপস্থিত আছেন ইকবাল বাহার, নিজের বলার মতো একটি গল্পের প্রতিষ্ঠাতা। চলে যাচ্ছি তার কাছে। ভাই আমন্ত্রণ, কেমন আছেন? খুব ভালো। আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে পেয়েছি। যে আমি শুরুতে বলছিলাম যে আপনার কারণে আসলে অনেক তরুণরাই ভাবতে শিখেছে যে চাকরি নয় উদ্যোগ। এই ব্যাপারটি নিয়ে কথা বলবো, তার আগে আমি একটু বলতে চাই যে নিজের বলার মতো গল্প, এটি আসলে স্বপ্ন নাকি ব্যবসা? এটি আসলে অনেকের প্রশ্ন। এটি সম্পর্কে আগে শুরুতে জানতে চাই। এটা স্বপ্ন। আবার খুব ছোট করে যদি বলি, এটা আমার বাংলাদেশের জন্য একটা কাজ। আমি আসলে 10 বছর আগে আমার মধ্যে একটা ভাবনা আসে, যখন আমার নিজস্ব ক্যারিয়ারে থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়, তখন আমার মধ্যে একটা ভাবনা আসে যে আমি তো কিছু একটা করলাম, চলতে পারছি, কিন্তু আমি আসলে এইটুকুর জন্য কি আমার জন্ম হয়েছে? মানে এটাই শেষ? আমাকে আমার কোনো কাজ দিয়ে মানুষ যাতে মনে রাখতে পারে সেরকম কিছু একটা আমার করা দরকার। মানে নিজের মধ্যে একটা ভাবনা আসলো, এবং প্রথমে যেটা মাথায় আসলো সেটা হচ্ছে বাংলাদেশ, যে দেশের জন্য একটা কাজ করতে চাই। আমি আসলে জানতাম না যে আসলে আমি কি করব, বা কাজটা কত ছোট হবে, কত মাঝারি হবে, বা কত বড় হবে, কিছুই জানতাম না। তো তখন আমার কাছে যেটা মনে হলো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। একদমই। লক্ষ লক্ষ ছেলেমেয়ে বেকার, এবং বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা অনেক বেশি বেকার। যারা কম শিক্ষিত তারা কিন্তু কম বেকার। তারপরে আরেকটা ভাবনা আসলো যে আমি যেহেতু একজন এন্টারপ্রেনার, আমি প্রায় 23 বছর আমার উদ্যোক্তা জার্নি, আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি যে আমাদের ছেলেমেয়েদের দক্ষতার খুব অভাব। মানে খুব বেসিক কিছু দক্ষতা, কথা বলতে জানা, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, লিডারশিপ, টিম ওয়ার্ক, এই সামান্য জায়গাগুলোতেও তাদের ব্যাপক দক্ষতার অভাব আছে। প্রবলেম সলভিং। তখন আমার মনে হলো যে আমি তাদেরকে শেখাবো যে কিভাবে একজন দক্ষ মানুষ হয়ে উঠতে হয়। কারণ আপনি উদ্যোক্তা হন আর চাকরি করেন, দক্ষতা লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তো সেই ভাবনা থেকে আমার মনে হলো যে আমি ঢাকা নয়, সারা বাংলাদেশকে নিয়ে আমি ভাবনা শুরু করলাম যে 64 জেলা থেকে আমি ছেলেমেয়েদেরকে আমি অনলাইনে শেখাবো। যেহেতু আমাদের ইন্টারনেট আছে, ল্যাপটপ বা মোবাইল আছে, সবার হাতে কম্পিউটার আছে। সো সেই ভাবনা থেকেই আমি 2018 সালের 1 জানুয়ারি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। আজকে প্রায় 8 বছর। আমি প্রথম ব্যাচটা আমি করেছিলাম মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে, বাংলাদেশের 64 জেলা থেকে। প্রত্যেক জেলা থেকে একটা ছেলে একটা মেয়ে। এই জায়গাটাতে আমি খুব সিরিয়াস ছিলাম যে মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। তো যাই হোক, 64 জেলা থেকে 128 জন হয়েছিল, আর বাকিগুলো ঢাকা থেকে মিলে 164 জন। এবং আমার একটা ব্যাচ হচ্ছে 90 দিন। 90 দিন মানে হচ্ছে টানা 90 দিন। এখানে কোনো শুক্র শনি, ঈদের ছুটি, পুজোর ছুটি, কোনো ব্রেক নাই। সো এটা একটা ইউনিকনেস। মানে আমি যখনই কোনো কাজ করি, আমি চেষ্টা করি যে আমার ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন যেটা বলি আমরা, ইউএসপি কি। তা আমার প্রথম ইউএসপি হচ্ছে প্রতিদিন প্রশিক্ষণ। এটা হচ্ছে 1 নম্বর ইউএসপি। তো এইটা ফার্স্ট ব্যাচ করার পরে আমি ব্যাপক সাড়া পাই সারা বাংলাদেশ থেকে, যে আমরা শিখতে চাই। এবং এইটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। সেকেন্ড ব্যাচ আমি জানতাম না আমি সেকেন্ড ব্যাচ করবো কিনা। তো সেকেন্ড ব্যাচ করি, থার্ড ব্যাচ করি, করতে করতে আমি এই পর্যন্ত 32টা ব্যাচ করেছি। এবং এখানে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে, যেটা আমরা প্রায় 2900 দিন টানা প্রশিক্ষণ দিয়েছি অনলাইনে, যেটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কেউ এ পর্যন্ত করে নাই। সো এটা হচ্ছে আরেকটা ইউএসপি আমাদের। আপনাকে ইউএসপির কথা বলছিলাম। 3 নম্বর ইউএসপি হচ্ছে আমি সেই যে 164 জনকে নিয়ে শুরু করেছিলাম যে জার্নি, বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশের প্রবাসী বাংলাদেশিরা আমার সাথে কানেক্টেড। প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ করে করে 32টা ব্যাচ। সেই 164 জন থেকে আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 30 লাখ। সো এই এত বড় জার্নি আজকে প্রায় 2900 দিন ধরে, 8 বছর ধরে, এই কাজটা করার জন্য আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই নাই। ইটস টোটালি ফ্রি।
সো আপনি যে প্রশ্নটা করছিলেন যে এটা ব্যবসায়িক কিনা, না, এটা সম্পূর্ণ বাংলাদেশের জন্য একটা স্বেচ্ছাসেবী কাজ বলতে পারেন। একদমই, এবং খুবই বড় একটি উদ্যোগ আপনি গ্রহণ করেছেন। এই যে বলছিলেন যে বেসিক কিছু জিনিস যেমন কথা বলার দক্ষতা, প্রেজেন্টেশন, এসবের জন্য কিন্তু ছেলেমেয়েরা অনেক দিক থেকে পিছিয়ে যায়, চাকরি বলি আর যে কোনো ক্ষেত্রে বলি। ভাই, আপনি বারবারই কিন্তু বলেন যে চাকরি নয় উদ্যোগ। এক্ষেত্রে কি সবাই উদ্যোক্তা হতে পারে নাকি এটি একটি মিথ? কি বলবেন? এটা একটা সাহস। এটার সাহস হলো, ধরেন আমি যদি আমার দিক থেকে ব্যাপারটা চিন্তা করি, আমি একসময় জব করতাম, কিন্তু আমি কেন উদ্যোক্তা হয়েছি এই প্রশ্নটা আমার মধ্যে তৈরি হয়েছে। আমি কাজ করতে করতে একসময় আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাজ করেছি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, আমি মাস্টার্স করেছি কমার্স লাইনে, আমি MBA করেছি। সো আমি কাজ করতে গিয়ে আমি দেখলাম, যেহেতু স্বাভাবিকভাবে আমার কমার্স লাইনে আমার লেখাপড়া, আমি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো আমার সেলস ভালো লাগে, আমার মার্কেটিং ভালো লাগে, আমার ব্র্যান্ডিং ভালো লাগে, আমার কমিউনিকেশন ভালো লাগে, আমার কাস্টমার কেয়ার ভালো লাগে, আমার HR ভালো লাগে। তো এটা তো চাকরিতে সম্ভব না, আমাকে একটা ডিসিপ্লিনেই কাজ করতে হবে বা অন্য একটা ডিসিপ্লিনে গেলে ওটাতেই কাজ করতে হবে। তখন আমার মধ্যে আসলো যে আমার একটা প্রতিষ্ঠান দরকার যেখানে আমি সবগুলো ডিপার্টমেন্টে কন্ট্রিবিউট করতে পারবো। তো একটা মানুষের যে ভেতরে যে সম্ভাবনা আছে, এটা আমরা অনেক সময় যাচাই করতে পারি না। আমি ভাবি আমি যেটা করছি বোধহয় এইটুকুই আমার কাজ, বা এটা দিয়ে জীবনটা কোনো রকম পার করে দিতে পারলে চলে। আপনি যদি যখনই আপনি সার্ভাইভ করার প্ল্যান করবেন, তখন আপনি গ্রো করতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে বিয়ন্ড দ্য সার্ভাইভাল, যে সেই সম্ভাবনা কিন্তু আপনার ভেতরে আছে, কিন্তু আমরা সেটা আসলে পরীক্ষা করতে পারি না, বা আমরা ভাবি যে কি দরকার, আছি তো কোনো রকম চলছে, মাস শেষে একটা টাকা আসে। তো এটা হচ্ছে প্রথম দৃষ্টিভঙ্গি, যে তার ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকে বের করে আনা, এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন একটা ক্লাসে পড়াবেন, সেখানে যদি 60 জন স্টুডেন্ট থাকে, সবাই কিন্তু ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই উদ্যোক্তা হবে না, কেউ কেউ হবে, 2 জন 3 জন 5 জন হবে। সো আমি যে 30 লাখ ছেলে মেয়েকে এ পর্যন্ত 32টা ব্যাচে প্রশিক্ষণ দিয়েছি, তার মধ্যে আমি 1,30,000 ছেলে মেয়েকে উদ্যোক্তা বানাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা বিগ নাম্বার। আমি এই প্রশ্নটি করতাম। হ্যাঁ, ইটস এ বিগ নাম্বার, এবং তারা প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। তাইলে কন্ট্রিবিউশনটা দেখেন কি বিশাল। আমি শুরুতেই বলেছি যে আমি কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান করতে চাই। আমি একজন ব্যক্তি, ইকবাল বাহার, আমি আর কত বড় কাজ করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় 5 লক্ষ কর্মসংস্থান আমার এই উদ্যোগের মধ্য দিয়ে, এটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি মনে হয়। অবশ্যই এটি আসলে অনেক বড় প্রাপ্তি এবং দেশের জন্য অনেক বড় প্রাপ্তি। ভাইয়া, যেমনটি বলছিলাম যে আপনার এখন 30 লক্ষ স্টুডেন্ট যদি আমি বলি, তাদেরকে আপনি শিখিয়েছেন এবং তারাও বিভিন্ন মাধ্যমে দেশে বেকারত্ব দূর করেছে। এক্ষেত্রে আপনাকে নিয়ে কিন্তু থাকেই, যারা একটু নাম করা হয় বা একটু ফেমাস হয়, তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনার শেষ থাকে না। আপনাকে যদি এখান থেকে জিজ্ঞেস করি যে সমালোচনা কথা কি বলবেন, যে কোনটি আপনার মনে দাগ কেটে আছে এখনো, বা এখন কোনটি মনে পড়ছে? আপনি যে প্রশ্নটা শুরুতে করেছিলেন যে এটা ব্যবসা কিনা, এইটা আমার শুরুতে সবার মধ্যে একটা ধারণা, আমি তো জানতাম আমি কি করব, আমি আই ওয়াজ ভেরি সিরিয়াস, এবং আমি এতটা সচেতন ছিলাম এই শুরু থেকে আজকে 8 বছর ধরে, যে এখানে কোনো ফাইন্যান্সের ইস্যু যাতে না আসে। আমাকে অনেক রকমের অফার, গত বিশেষ করে 2 বছর পর তো এটা ব্লাস্ট, সারা বাংলাদেশে সবাই জেনে গেছে। 2 বছর পর থেকেই আমি মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমি প্রায় 5,000 উদ্যোক্তা নিয়ে সম্মেলন করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কেউ করতে পারে নাই। 5,000 ক্রাউড, কোনো নায়ক নায়িকা নাই, কোনো গান নাই, বাজনা নাই, টিকিট কেটে তারা এই সম্মেলনে এসেছে আমার কথা শুনতে। সো এই জায়গাগুলো আমি যখন তৈরি করেছি, তখন আমার কাছে অনেক রকমের অফার এসছে, অনেক কর্পোরেট প্রতিষ্ঠান থেকে অফার এসছে, এটা করেন ওইটা করেন, আমরা অ্যাড দিতে চাই, আমরা স্পন্সর করতে চাই। আই সেড নো, কারণ আমি শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা বিনামূল্যে করব এবং এটা বাংলাদেশের জন্য কাজ করব। এটার আমার তো থাকা খাওয়ার জন্য, ডাল ভাত খাওয়ার জন্য আমার একটা রোজগারের ব্যবস্থা আছে, আমি একজন উদ্যোক্তা, আমার তো একটা ব্যবসা আছে। সো সেইখান থেকে তো আমার হচ্ছে, আমার অনেক টাকা দরকার নাই। বিষয়টা যেটা, সেটা হচ্ছে সমালোচনা তো থাকবেই। শুরুতে সবার ধারণা ছিল যে আমার নিশ্চয়ই মাথার ভিতরে কোনো একটা ব্যবসায়িক পরিকল্পনা আছে, ছেলেমেয়েগুলোকে দিয়ে আমি কিছু একটা করাবো বা আমার বিজনেসটাকে বাড়াবো, এরকম অনেকের নানা রকম সন্দেহ ছিল।
সেইটা 1-2 বছর পর কেটে গেছে। তারপরে 3-4 বছর পর যে সন্দেহটা তৈরি হলো আমি বোধহয় পলিটিক্স করব। হ্যাঁ, আলটিমেটলি সারা দেশে আমি যখন যে জেলায় যাই সেখানে অনেক লোক সমাগম হয়, তো এটাও একটা ধারণা ছিল, সেটাও ভেঙেছে। আমি এটা বলে দিয়েছি যে আমি পলিটিক্স করব না, বাট পলিটিক্স না করেও আমি দেশের জন্য কাজ করছি। আমাদের পলিটিক্সের উদ্দেশ্য কি? মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। আমি করছি, আমার তো আলাদা কোনো প্ল্যাটফর্ম দরকার নেই, আমি তো প্ল্যাটফর্ম পেয়ে গেছি। সো এখন আর কারো কোনো ইয়ে নেই। তারপর আমাকে অনেক সাংবাদিক মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে বাংলাদেশে তো স্বার্থ ছাড়া একটা সুতোও নড়ে না, সো ওয়াই আর ইউ ডুইং দিস, আপনি এখান থেকে কোনো টাকা পয়সা পান না, কিছু পান না। তো আমি তাদেরকে এই উত্তরটা এটা দেই, দুটো উত্তর আমার কাছে আছে, ডেফিনেটলি আপনিও এই প্রশ্নটা করবেন। একটা উত্তর হচ্ছে এটা আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি দেশের জন্য কিছু একটা করার সুযোগ পেয়েছি, এটা আমাকে অনেক পিস দেয়, আমার মেন্টাল অনেক পিস তৈরি করে, আমার এটা এক ধরনের এন্টারটেইনমেন্ট বলতে পারেন। আর 2 নম্বর যেটা সে হচ্ছে আমি আসলে অনেক ছেলেমেয়ের জীবন পরিবর্তন করে দিয়েছি, মানে তারা কোনোদিন স্বপ্নেও দেখে না এরকম একটা জীবন তার তৈরি হবে। অনেক ছেলেমেয়ে কিছুই করতো না, বেকার, মাসে এখন সে 5 লাখ 10 লাখ টাকা সেল করছে, ইভেন কোটি টাকা সেল করছে, এরকম স্টুডেন্টও আমার কাছে আছে, আমার আছে। অনেক মেয়ে আছে একেবারে নীলফামারী, পঞ্চগড় বা খাগড়াছড়িতে ছিল, কোনোদিন ঢাকায়ও আসে নাই, তাকে আমি এতই সাহস তৈরি করে দিয়েছি, সে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে এসে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তার গল্প বলছে। সো এই জায়গাটা, ওই যে বললেন কথা বলা, আসলে ওই জায়গাটাই হলো প্রথম সাহস। আমি তাদেরকে সবার সামনে বুক ফুলিয়ে কথা বলা শিখিয়েছি, যে তুমি বলো, তোমার মনের ভিতরে দুঃখ, কষ্ট, বেদনা, হেরে যাওয়া, পড়ে যাওয়া, অপমান, যা কিছু আছে বলো, দেখবা তুমি সেখান থেকে সাহস সঞ্চয় করবে। সো এই জায়গাগুলো আমি যখন দেখি যে, এবং অনেকে আছে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, বিজনেসে লস করে সব বিক্রি টিক্রি করে, বাজে অবস্থা, বা কেউ বেকার ছিল, বা কোনো মেয়ে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হওয়ার পর যেটা হয় বাবা মাও দেখে না তখন আর, এরকমও পরিস্থিতি হয়। সেই ধরনের এরকম 100-র উপরে ঘটনা আছে আমার জানা মতো, এর বাইরে কত আছে আমি জানি না, যারা আত্মহত্যা থেকে সিদ্ধান্ত ফিরে এসেছে আমার এই ভিডিও দেখে, আমার ক্লাস করে, আবার তারা নতুন জীবন শুরু করেছে। তা আমার কাছে মনে হয় আমার এইটুকু পরিশ্রম দিয়ে যদি একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, এবং প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও, তাহলে এর থেকে বড় পাওনা আর কি আছে? একদমই, নিজের কাছে একটি অনেক বড় প্রাপ্তি। ভাইয়া, আমি শুরুতেই বলছিলাম আপনার আসলে অনেকগুলো ডেজিগনেশন, আপনি অনেকগুলো খাত নিয়ে কাজ করেন, তার মধ্যে মোটিভেশনাল স্পিকার আপনি। মোটিভেশন নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, যে অনেকেই আসলে বলে মোটিভেশন কয়েকদিন থাকে, এরপরে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি আগের জায়গায় ফেরত যায়, এটি আসলে কতটুকু সত্য? আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেকে মোটিভেশনাল স্পিকার মনে করি না, আমি বড়জোর বলতে পারেন পাবলিক স্পিকার। আমি মঞ্চে গিয়ে কথা বলি, সেই জন্য আমি পাবলিক। আমি মোটিভেশন দেওয়াটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কারণ আমি বিশ্বাস করি যে কেউ যদি, আপনি যতই মোটিভেশন দেন, সেও যদি নিজে মোটিভেটেড হতে না চায়, তাহলে কিন্তু কাজ হবে না। আমি আমার এই ফাউন্ডেশনটা করার আগে আমি অনেক জায়গায় গিয়ে কথা বলেছি, বিভিন্ন সময় আমার গল্প বলতাম, মানে আমি কীভাবে বেড়ে উঠেছি সেই গল্প বলতাম। তো দেখলাম লোকজন খুব মনোযোগ দিয়ে শুনে, হাত তালি টালি দিয়ে, তখন আমার মনে হলো এরা তো বের হয়ে যাচ্ছে একটা এনার্জি নিয়ে, তারপরে এটা শেষ হয়ে যাবে। তো যেটা হতো কি, আমরা কি করি, ওই সব জায়গায় গিয়ে স্বপ্ন দেখাই, কিন্তু আমরা কেউ বলি না স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয়। এই কারণে আমি 90 দিনের সেশনটা নিয়ে এসেছি, যে আমি তাদেরকে শুধু স্বপ্ন দেখাবো না, স্বপ্নটা বাস্তবায়ন করা শেখাবো। যার কারণে, আর আপনি যদি আমাকে আরেকটা প্রশ্ন করেন, 90 দিন কেন, এটা 15 দিন হলো না কেন, 30 দিন হলো না কেন, বা 2 মাস হলো না কেন, 60 দিন হলো না কেন, এবং কোনো বিরতি ছাড়াই, বিরতি ছাড়া। আমি একটা জিনিস শিখেছি লাইফে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনি যদি কোনো একটা কাজে 90 দিন দিতে পারেন টানা, আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, ওটার ভেতরে আপনি ঢুকে যাবেন, একটা অভ্যেস তৈরি হয়ে যাবে। আমি আসলে তাদের মধ্যে একটা অভ্যেস তৈরি করতে চেয়েছি, যে তুমি প্রতিদিন পড়ো 1 পৃষ্ঠা, আমার একটা লেখা, আমার একটা ভিডিও প্রতিদিন দেখো, যেটা তোমাকে বদলে দেবে। সো ওই জায়গাটায় আমি আসলে একটু পরিবর্তন আনতে চেয়েছি। তবে মোটিভেশন দরকার আছে, আমরা বাবা মার কাছ থেকে অনুপ্রেরণা পাই, আমরা আমাদের কোনো শিক্ষকের কাছ থেকে অনুপ্রেরণা পাই, বা কোনো বড় লেখক বা কারো জীবনের পড়ে, আমরা বায়োগ্রাফি পড়ে অনুপ্রেরণা পাই। সেটা আমাকে হয় কি একটা ড্রিম তৈরি করে, কিন্তু বাস্তবায়নটা তো করতে হবে, সেটার জন্য তো অ্যাকশন লাগবে।
সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। সো মোটিভেশন দরকার আছে, কিন্তু সারাক্ষণ আমি মোটিভেটেড থাকবো কিন্তু কোনো অ্যাকশনে যাব না, লাভ নাই। ভাই আপনার তো অনেক সফলতার কথা শুনলাম, সফলতা এবং ব্যর্থতা নিয়েই কিন্তু জীবন। একটু যদি জানতে চাই যে আপনার জীবনের ব্যর্থতার জায়গাটা আসলে কোথায়? অনেক কি ব্যর্থতা বলবেন? আমার লাইফে। আমার লেখাপড়া কিন্তু গ্রামে, আমি এসএসসি একেবারে আমি গ্রাম থেকে করেছি। কিন্তু আমি ঢাকায় এসে আমি যখন এইচএসসিতে ভর্তি হই সরকারি তিতুমির কলেজে, আমি এইচএসসিতে ফেল করি। ফেল করার পরে যেটা হলো, আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমার কাজিন, আমার বন্ধুবান্ধব, আমার সমস্ত আত্মীয় স্বজন। তখন যেদিন আমার রেজাল্ট হয়, আমি সেদিন ইনফ্যাক্ট বা তার পরের দিন পর্যন্ত আমি বাসা থেকে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম, মানে এতই আমি মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছিলাম। তো তখন আমার বাবা গ্রামে ছিলেন, ব্যবসা করতেন আমার বাবা। বাবা আসলেন, বাবা এসে বাবা আমাকে বললেন যে, বাবা তুমি ফেল করার ছেলে না, এটা হয়ে গেছে, তুমি আবার চেষ্টা করো, তুমি পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। এইটা যে আমাকে কোন লেভেলে একটা এনার্জি দিয়েছিল, মানে আমি মনে হয় যে আমি একটা কিছু পেলাম, যে কেউ একজন আছে অন্তত আমার। তো যাই হোক, এরপরেও আমি সেকেন্ড ডিভিশন পাই পরের বার, খুব ভালো রেজাল্ট হয় নাই। আমার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়া, আমি মার্কসই পাই নাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার। তারপরে যেটা হলো, আমি বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষা দিই, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, কোথাও চান্স পাইনি। তো তখন যেটা হয়, আমার উপরে মানে খড়গটা আরও নেমে আসে, যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, যে ও তো শেষ, ওকে দিয়ে জীবনে বড় জোর কোনোরকম একটা মাস্টারি করবে, ওর লাইফে তো আর কিছু হবে না। তা আমিও কান্নাকাটি করতাম, বাথরুমে গিয়ে চোখের পানি ফেলতাম, কাউকে কিছু বলতাম না। তারপরে গিয়ে আমি তিতুমির কলেজেই বিকম ভর্তি হই, মানে অনার্সও পড়ি নাই। হয়তো আমি কোনো সাবজেক্টে অনার্স পড়তে পারতাম, বাট আমার তখন এই যে সব কিছু মিলিয়ে আমার মাথার মধ্যে ঢুকেছে যে আমাকে তাড়াতাড়ি পড়ালেখাটা শেষ করতে হবে। তো তিতুমির কলেজে আমি বিকম ভর্তি হই, মানে সায়েন্স থেকে পুরো ইউটার্ন কমার্স। বিকম ভর্তি হওয়ার পরে 2 বছরের মাথায় আমার গ্র্যাজুয়েশন হয়ে গেল, আমি ভালো রেজাল্ট করেছি। এরপরে মানে আমার আসলে জীবনের টার্নিং পয়েন্টটা ছিল আমার গ্র্যাজুয়েশনটা। তখন আমি যে এখন যে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলি, ইংরেজি শেখা, কম্পিউটার শেখা, এগুলো সব আমি তখন শিখে ফেলি। তারপরে যেটা হয়, তারপরে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হই। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়ার পর দেখি সবাই আমার দিকে তাকানো শুরু করেছে, এবং আমি তখন পার্ট টাইম জব করি, মানে আমি আর্নিং শুরু করে দিই। তো এরপরে আর আমার লাইফে পেছনে ফিরে তাকাতে হয় নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে, যারা আমার জন্য দোয়া করেছে, আমার জীবনে কিছু হবে না, আমি হয়তো মাস্টারি করব, আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে। আমি এখন লক্ষ লক্ষ ছেলেমেয়েদের মাস্টার, শিক্ষক, তাদেরকে পড়াই। আর যেসব ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষায় চান্স পাই নাই, আল্লাহর মেহেরবানিতে ওইসব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার কোম্পানিতে এখন কাজ করে। বাহ, চমৎকার। একদমই ভাইয়া, প্রতিটি মানুষের জীবনের যে গল্প, সেগুলোই কিন্তু এক একটি মোটিভেশন। বা বর্তমান তরুণদের নিয়ে যদি একটু কথা বলতে চাই, তারা কিন্তু অনেক বেশি অস্থির বা ধৈর্য জিনিসটা কম আছে তাদের মধ্যে, বিশেষ করে জেনজিদের কথা যদি বলি, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন বা কি পরামর্শ দেবেন? আমি তো তাদেরকে নিয়েই কাজ করি, এবং তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, প্রথম হচ্ছে তারা খুব স্বপ্ন দেখে, বড় বড় স্বপ্ন দেখে, এবং সেটা দ্রুত অ্যাচিভ করতে চায়। এই যে আপনি যেটা বললেন ধৈর্য, এই ধৈর্যটা তাদের খুবই কম। তাদের খুবই শর্টকাট, খুব অল্প পরে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, খুব দ্রুত কীভাবে টাকা বানানো যায়। তো আমি তাদেরকে আসলে যেটা শেখাই, ডোন্ট রান আফটার মানি। ওটা তোমাকে টাকা দেবে না, ওটা তোমাকে অস্থির করে তুলবে, ওটা তোমাকে লোভী করে তুলবে, ওটা তোমাকে অসৎ পথে নিয়ে যাবে। কাজ করো, কাজের পেছনে ছোটো, টাকা অটোমেটিক আসবে, টাকা তোমার পেছনে ছুটবে। সো সেই জায়গাটা তৈরি করো যাতে করে টাকা তোমার পেছনে ছোটে, তুমি টাকার পেছনে ছুটো না। সো এই শর্টকাটের জায়গাটা থেকে সবসময় তাদেরকে বেরিয়ে আসার জন্য আমি বলার চেষ্টা করি, কারণ আপনি কালকেই একটা গাছ লাগালে তো পরশুদিন ফল দিবে না। সো এটা বড় হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য সুযোগ দিতে হবে। এবং স্কিল এর মানে এইটা ছাড়া আসলে এখন আর, আপনার হয়তো একটু পড়াশোনা কম থাকতে পারে, সিজিপিএ কম থাকতে পারে, আপনি মিড লেভেলের স্টুডেন্ট, যেমন আমি একজন মিড লেভেলের স্টুডেন্ট, অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না আমি, তা আমি আমাকে দিয়ে বিবেচনা করি, সেরকম হইতে পারেন আপনি, কিন্তু সফলতা আসবে হচ্ছে আপনার স্কিলস, আপনার বিহেভিয়ার, আপনার স্মার্টনেস,
আপনার কমিউনিকেশন, আপনার বিনয়, ভালোবাসা, এগুলো দিয়ে আপনি অন্য থেকে এগিয়ে যাবেন। একদমই তাই ভাই। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু জানতে চাইবো যে নিজের বলার মতো একটি গল্পকে 5 বছর পর আপনি আসলে কি হিসেবে দেখতে চান? এটি কি ক্যাম্পেইন হিসেবে থাকবে নাকি একটি ব্র্যান্ড হবে? ব্র্যান্ড এটা অলরেডি হয়ে গেছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মোটামুটি সবাই জানে আমি কি কাজ করছি। আমার স্বপ্ন 1 কোটি মানুষকে শেখানো বিনামূল্যে। এটা হচ্ছে আমার ইমিডিয়েট টার্গেট। এবং আমি শুধু 5 বছর না, আমি নিজের সাথে আমার নিজের একটা প্রতিজ্ঞা আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি প্রতিদিন কীভাবে করেন। মানে আমি আসলে না এইটা দিয়ে সবাইকে লেগে থাকা শেখাই, যে দেখো কিভাবে কোনো একটা কাজের পেছনে লেগে থাকতে পারে, মানে থাকা যায়, টাকা পয়সা না পেয়েও থাকা যায়। সেটা হচ্ছে আসলে নিজের সাথে কমিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এটা করব এবং আমি এটা করবই। সো আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজটা করে যেতে চাই। কারণ এই কারণে যে আমার এখানে কোনো প্রত্যাশা নাই। মানুষ আমাকে অনেক ভালোবাসে, যে কোনো জায়গায় গেলে অনেক সম্মান দেয়, সেটা ঠিক আছে। সেটা না দিলেও আমি এটা করব, কারণ এটা আমার নিজের সাথে, এটা আমার কমিটমেন্ট। সো আমি 1 কোটি ছেলে মেয়েকে শেখাতে চাই। একদমই তাই ভাই। আপনি আসলে বলছিলেন যে শুরুতে 164 জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে এখন 30 লক্ষ, এবং আমরাও চাইবো, আমাদেরও প্রত্যাশা থাকবে যে 30 লক্ষ থেকে 1 কোটি স্টুডেন্ট আপনার হোক, এবং নিজের বলার মতো একটি গল্প আরও এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নিজের বলার মতো একটি গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহারের সঙ্গে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হবেন ভাইয়া যেসব কথাগুলো বলছিলেন। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় যেটি বলি, পজিটিভ থাকবেন। ধন্যবাদ।